হুমকি আসতো রীতিমতো আমার কাছে, যে যখন আমি বিজেপিতে জয়েন করলাম তারপরে যে আমাকে পশ্চিমবঙ্গ ছাড়া করা হবে। হ্যাঁ, তারা সুযোগ সন্ধানী শিল্পী, তারা যেহেতু এতটাই তারা স্ট্যাম্প হয়ে গেছেন, তারা সকাল সন্ধে মানে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী এবং সেই দলের সাথে এমনভাবে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যত মেলা খেলা উৎসব সব অনুষ্ঠানে তারা পেতেন। তাদের মানে যে এত তারা পেয়েছেন ওখান থেকে, সেটা তো তার মূল্য তাদের দিতেই হবে। এখন জমানা বদল হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, সেইখানে তখন তারা তাই বলছেন যে আমাদের গলা বন্ধ করে রাখা হয়েছিল, আমাদের ভয় দেখানো হয়েছিল। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ভয় যদি সত্যি মানে পেতেন যে কোনো মানুষ যে শিরদাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মানে তারা তো ভয় পাননি। আমি একটু মানে একটা কথাই বলছি, এটা হয়তো অনেকে আমাকে অনেক ট্রোল করবেন, তাতে আমার কিছু এসে যায় না। এই গর্গবাবুর লোকটি না, আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি মনে করি যে যা তুমি করবে এই জীবনেই তার ফল তোমাকে দিয়ে যেতে হবে। আমার মা খুব একটা কথা বলতেন, মানে আগেকার দিনের মানুষ তো, তারা খুব তখন প্রবাদ বলতেন যে পাপে ছাড়ে না বাপেরে। এই যে পাপের পাহাড় জমে গেছিল, পাপের অন্যায়ের পাহাড় জমে গেছিল, আমাদের না দম বন্ধ হয়ে আসতো। আমি কলকাতা ছেড়ে মনে করতাম, ছেলেকে বলতাম তুই বাইরে কাজ নে, আমি তাহলে 5 মাস 6 মাসের জন্য কলকাতা আসবো, চলে যাব। সত্যি বলছি, হাঁপিয়ে উঠেছিলাম কলকাতাতে। তৃণমূল দলের মানে 100-র মধ্যে 99 জনকেই জেলের পিছনে, জেলের গাড়াদের মধ্যে থাকা উচিত। একটা সামান্য রোলের দোকান থেকে এরকম মানে কয়েক হাজার কোটিপতি তো হওয়া তো সম্ভব না। আমরাও তো অনেক কাজ করি, আমি তো দেশে বিদেশে এত কাজ করি। হ্যাঁ, সেটা তো হতে পারিনি। এবং সারাদিনই তো প্রায় বলা যেতে পারে যে মানে একদম মানে গ্রাম মানুষের মানে রিক্সাওয়ালার মতো খাটি। রিক্সাওয়ালা যেমন সারাদিন নিয়ে নিয়ে যাচ্ছে, সেরকমভাবে খাটি। হ্যাঁ, কারণ না হলে বলতাম যে সারাদিন, আমি যেমন বাড়িতে হলে সারাদিন তো কুত্তার মতো খাটি। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো তো আমাদের কখনো হয়নি। তোমরাও দেখো, এখানে তোমরাও অনেক খেটে কাজ করো, কিন্তু আমরা তো ওইভাবে মানে কয়েক হাজার কোটিপতি হতে পারিনি। কাউন্সিলরগুলোকে দেখো না, কাউন্সিলরগুলোকে দেখো যে আগে যেমন পায়ের রাবারের টায়ারের চটি পরে ঘুরতো পাড়া দিয়ে, এখন স্করপিও নিয়েও ঘুরছে, গলায় মোটা মোটা গরুর দড়ির মতো সোনার চেন নিয়ে যাচ্ছে। তাদের রোয়াব কি ছিল, কথাবার্তার রোয়াব কি ছিল। আমার গাড়ি পার্কিং করতে গেলে আমাকে এখন গাড়ির, আমি বলে কাট নিবি না, বলে না এখন আর দিতে হচ্ছে না। এই মুহূর্তটার অপেক্ষা আমি এবং আমার মতো অনেক মানুষ করছিলেন। প্রথমে একজন মানুষ, তারপর তো যে যে প্রফেশনে আছেন সেই কথা। কারণ গত 15 বছর ধরে মানুষ না পুরো মানে নিষ্পেষিত হচ্ছিল, এবং অবিচারে অনাচারে আমাদের রাজ্যটা ধ্বংস হয়ে যাচ্ছিল। একদম 15 বছর বলা হয়তো ভুল হবে। প্রথম যখন যে কোনো সরকার আসেন এবং যখন অ্যান্টি বামফ্রন্ট ভোট পড়েছিল টিএমসি, ও মানে ওরা এসেছিলেন, আমরা কিন্তু মানুষ, কিন্তু বাংলার মানুষ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটা আশা করে এনেছিলেন। কিন্তু দেখা গেল যে উনি বিশেষ একটি দলের মুখ্যমন্ত্রী হয়েই রইলেন এই 15 এই এতগুলো বছর, এবং উনি কিন্তু সাধারণ মানুষের কথা একেবারেই ভাবেননি। কিন্তু উনি এসেছিলেন কিন্তু একটি সাধারণ ঘর থেকে। এটাই হচ্ছে ট্র্যাজেডি। গত প্রায় 12-13 বছর কোনো রকম সরকারি অনুষ্ঠানে ডাক না পাওয়া, এর পেছনে কি সরাসরি রাজনৈতিক পক্ষপাতিত্ব বা লবি কালচার, এই বিষয়টিকেই দায়ী করবেন দিদি? হ্যাঁ, সেটা প্রথমটা বলব লবি কালচার। এই যে একটা লবি করে আমাদের গায়ক মন্ত্রী একজন, মানে যিনি আমাদের মানে একদমই মন্ত্রিসভার খুবই ঘনিষ্ঠ এবং তার যথেষ্ট ক্ষমতা। হ্যাঁ, সেই গায়ক মন্ত্রীর লবির লোক না হলে, তার সাথে এজেন্ডা বেস মনোরঞ্জন তার না করতে পারলে, বা এজেন্ডাগুলো মিট আপ না করলে শিল্পীরা কিন্তু কাজ পাবে না, এরকমই একটা ধারণা হয়েছিল। লবি এখনও আছে, বিশেষ একজন শিল্পীর একটা লবি কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতে, গায়ক মন্ত্রীর একটা লবি কাজ করতো এতদিন। যেসব শিল্পীরা লবি করেন না, নিজের দমে কাজ করেন, নিজের যোগ্যতাতে কাজ করেন, তারা তাহলে কোথায় যাবেন? সব শিল্পীর শিরদাঁড়া তো সমান হয় না। কেউ কেউ কর্তাভজা হন, কেউ কেউ হয়তো মনে করেন আমি আমার কাজের যোগ্যতায় কাজ পাচ্ছি, এটা আমি ডিজার্ভ করি। সকাল থেকে আমি ফোন ঘোরানোর থেকে হয়তো আমার নিজের কাজে মনোনিবেশটা অনেক বেশি প্রয়োজন বোধ করি। কিন্তু এমন একটা সময় হয়ে গেছিল যে সকাল থেকেই শিল্পীর বেশ বেশ
এক অংশ শিল্পী তারা সকাল থেকেই নেতাদের ফোন ঘোরাতেন, কাউন্সিলরদের, এমএলএদের, এমপিদের, মানে তাদের মাধ্যমে তারা কাজগুলো পেতেন। শুধু তিনি না, তার ছেলে পাচ্ছেন, তার মেয়ে পাচ্ছেন, তার স্বামী পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে, তার বান্ধবী পাচ্ছে, তার বিশেষ বান্ধবী পাচ্ছে। মানে এই জিনিসগুলো চলতে 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 না আমাদের সত্যি একদম দেয়ালে পিঠ থেকে গেছিলো। বিশেষ করে আমার তো দেয়ালে একদম পিঠ থেকে গেছিলো। আপনি একসময় বলেছেন যে যোগ্যতার বদলে চাটুকারিতা দেখে কাজ দেওয়া হতো। তবে এই অভিযোগটা শুধুমাত্র কি সাংস্কৃতিক মহলেই সীমাবদ্ধ ছিল, নাকি প্রশাসনের সর্বস্তরেই এই ক্যান্সারের মতন বিষয়টি ছড়িয়ে পড়েছিল? কি বলতে চান দিদি? সমস্ত স্তরেই দেখেছি চাটুকারদের আগে চলে আসা। সবাই মানে এই স্কিল, এটাও একটা বিশেষ স্কিল, এই তেল দেওয়াটা। আসলে যিনি চেয়ারে থাকবেন, যিনি আমাদের মানে উচ্চ পদে থাকবেন যেসব মানুষরা, বা আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী, সবার কাছে এটা আমার মানুষ হিসেবে এবং আন্তর্জাতিকভাবে কাজ করা একজন শিল্পী হিসেবে বলা, যে নিরপেক্ষভাবে বিচার করে এবং নিজের কিছু বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনে নিরপেক্ষভাবে বিচার করে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজ করা খুবই দরকার, এবং মানুষ কিভাবে ভুগছে সেইটা কানে আসা দরকার। কি হয় জানো তো, বড় জায়গায় যখন চলে যায় চারিদিকে এত তাবেদার তৈরি হয়, এবং তাবেদার যদি ফিল্মের লোকেরা তাবেদারি করছে, সিরিয়ালের লোকেরা তাবেদারি করছে, গানের লোকেরা তাবেদারি করছে, সাহিত্যিকরা তাবেদারি করছে, এই তাবেদারি পেতে অভ্যস্ত হতে হতে না ওটাকেই মনে করা হয় জীবন। আপনি বলেছেন আরও একটি বিষয়, এই তৃণমূল আমলে শিল্পীদের মধ্যে এক ধরনের ভয় কাজ করত। শাসক দলের বিরুদ্ধে কোনো রকমভাবে মুখ খোলা যাবে না, সব সময় শাসক দলের সেই উন্নয়নের পাঁচালি গাইতে হবে, এরকমও আমরা দেখেছি তাবড় শিল্পীরা। অনেক শিল্পী আবার প্রকাশ্যে বলেছেন তুমি আসবে বলে বাংলাটা গুজরাট হয়ে যায়নি, ইত্যাদি ইত্যাদি। তো এই ভয়গুলো, সেটা শাসক দলের, কোনো এক শাসক দলের মানে পক্ষে এই ভয়, এটা শিল্প জগৎকে কতটা এফেক্ট করেছে বলে আপনার মনে হয়? এটা একেবারেই বাজে কথা। এটা কোনো ভয় নয়। এটা ভয় সবাইকেই দেখানো হয়। তাহলে তো ভয় আমিও পেয়েছি। আমাকে ব্যান করা হয়েছিল। আমাকে আমাকে বলা হয়েছিল যে মানে হুমকি আসতো রীতিমতো আমার কাছে, যে যখন আমি বিজেপিতে জয়েন করলাম তারপরে যে আমাকে পশ্চিমবঙ্গ ছাড়া করা হবে, হ্যাঁ? কিন্তু এটা আসলে যারা সুযোগ সন্ধানী শিল্পী, তারা যেহেতু এতটাই তারা স্ট্যাম্প হয়ে গেছেন, তারা সকাল সন্ধে মানে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী এবং সেই দলের সাথে এমনভাবে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যত মেলা, খেলা, উৎসব সব অনুষ্ঠানে তারা পেতেন। তাদের মানে যে এত তারা পেয়েছেন ওখান থেকে, সেটা তো তার মূল্য তাদের দিতেই হবে। এখন জমানা বদল হয়ে গেল হঠাৎ করে, হ্যাঁ? সেইখানে তখন তারা তাই বলছেন যে আমাদের গলা বন্ধ করে রাখা হয়েছিল, আমাদের ভয় দেখানো হয়েছিল। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ভয় যদি সত্যি মানে পেতেন যে কোনো মানুষ যে শিরদাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মানে তারা তো ভয় পাননি। আমি তো বলব চন্দন সেন ভয় পাননি। এরকম আরও অনেক মানুষ আছে। আমার চন্দনদার কথা হঠাৎ করে মনে হলো। আমার যদি চাহিদা ভীষণ বেশি থাকে, আমার যদি লোভ থাকে, আকাঙ্ক্ষাও বলবো না, লোভ। এই বয়সে আমি সব কিছু পাবো এবং সব জায়গায় আমি লোভ এবং কম্প্রোমাইজ করে করে জায়গাগুলো করেছি। সেখানে আমার ভয়টা থাকবেই। সেখানে আমি মানে কম্প্রোমাইজ করেছি, আমি তাদের কর্তাভজা হয়েছি, আমি তাদের উন্নয়নের পাঁচালি গেয়েছি আমার নিজের আনন্দে। হ্যাঁ? তারপর আমি এখন পাল্টি খাওয়ার জন্য অনেক বড় বড় কথা বলছি। এটা তো পুরোই, মানুষ এখন বোকা নন। মানুষ বুঝতে পারেন, আমাদের যারা হাইকমান্ড তারাও বুঝতে পারছেন। দিদি, কোথাও না কোথাও কি আপনি মনে করেন যে রবীন্দ্র সদন, নন্দন বা এই নজরুল মঞ্চের মতো সাংস্কৃতিক মঞ্চগুলি ধীরে ধীরে একটি বিশেষ রাজনৈতিক দলের একচেটিয়া অঙ্গ হয়ে উঠেছিল? প্রত্যেকটা জায়গায় একটি রাজনৈতিক দলের অঙ্গ হয়ে উঠেছে, পার্টি অফিস হয়ে উঠেছিল। সেটা হসপিটাল হোক, বিভিন্ন গানের জায়গা হোক, নাচের জায়গা হোক, এই সদন, তারপর নন্দন, আমরা তো ঢুকতে মানে আমার বিরক্ত লাগতো। আগে আমি এই এতদিন পরে আমি রবীন্দ্র সদনে গেলাম ফর্ম তুলবো বলে, কারণ ফর্ম তোলা আগে নাম দেখলেই ছিঁড়ে ফেলে দেওয়া হতো বা দেওয়া, কিন্তু এতদিন পরে গেলাম মনে হচ্ছে কত কিছু পাল্টে গেছে। আগে আমরা এই 2011-র আগে ওখানে আমরা ঘুরতাম, ফিরতাম, আড্ডা দিতাম, চা খেতাম। সুন্দর কিন্তু পরিবেশ ছিল। এরকম ভয়াবহ একটা পরিবেশ ছিল না। সুতরাং প্রত্যেকটা জায়গা যদি আমি পার্টি অফিস করে তুলি, এবং বিশেষ একটি দলের, যে দলটির মাথারা তাদের মধ্যে, আমি এটা মনে করি প্রত্যেক দলেই কিছু ভদ্র ভালো মানুষ আছেন। একদম নেই তা না। কিন্তু যে এই দলটা না এখন হয়ে গেছিল পুরো হুলিগানসদের দল। সেই হুলিগানজমের মানে ছাপ পড়েছে প্রত্যেকটা স্তরে।
দিদি, এই যে পালা বদল হলো, এই বিজেপির যদিও বলা হয়েছে যে বিজেপির পক্ষ থেকে এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো নির্দিষ্ট দলের সরকার নয়, তবুও আমরা তো দলগতভাবে দেখে আসি বেশ কিছু বিষয়। তো এই পালা বদলের পরে নতুন সরকারের কাছে সাংস্কৃতিক জগৎ নিয়ে আপনার সবথেকে বড় কি প্রত্যাশা থাকছে? নতুন সরকারের কাছে আমার অনেক আশা আছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন বা শ্রমিক ভট্টাচার্য দা, আমাদের বন্ধু অগ্নিমিত্রা, আমার রুদ্রনীল, পাপিয়াদি, শর্বরী, রূপাদি, বিশেষ করে শ্রমিকদা এবং শুভেন্দুদা যথেষ্ট বুদ্ধিমান মানুষ এবং খুব ব্যালেন্সড। আর আমি এটাই বলবো শিল্পী হিসেবে, যে যেসব শিল্পীরা গত 15 বছরে বঞ্চিত হয়েছেন, অনেক ভালো শিল্পী আছেন, সবাই না সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করতে পারে না, চিৎকার করে সে কি খেলো সে কি পড়লো সবাই বলে না, অনেকের রুচিতে বাঁধে, অনেকের আপব্রিঙ্গিং ওটা নয়। হ্যাঁ, অনেকে গিয়ে সেটিংও করতে পারে না। আমার কথা, যারা বঞ্চিত হয়েছেন, যেসব শিল্পী সাহিত্যিক, যেসব মানুষ, নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মী, প্রডিউসাররা, সবাই মানে তারা কিন্তু খুব আশা করে আছে আগে তারা কাজ পাক। বাকিরা কিন্তু প্রিভিলেজড ছিলেন। অনেক অনেক আমি জানি, আমার কাছে প্রত্যেকের নাম ধরে ধরে আছে, যারা 100টা কাজের মধ্যে সরকারের সব কাজ পেতেন। ওদের একটা পার্মানেন্ট, আমরা বলতাম যে পার্মানেন্ট একটা চাকুরি বৃত্তির মতো, মানে চাকরির একটা স্টাফ লিস্ট ছিল, তারাই সেটা পাবে, তার বাইরে কেউ পাবে না। এবং আরেকটা আমার আশা, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আমরা ছোটোবেলা থেকে 25শে বৈশাখ রবীন্দ্র সদন চত্বরে দেখে বড় হয়েছি। সকালবেলা ভোরবেলা মা বাবার হাত ধরে রবীন্দ্র সদনে আসতাম, কত মানুষের গান শুনতে, সেখান থেকে কত আর্টিস্ট উঠেছেন, সিনিয়র আর্টিস্টরা ছিলেন, জুনিয়ররা ছিলেন, পরে আমিও সেখানে গান গেয়েছি, সেখান থেকে যেতাম জোড়াসাঁকো। সেই জিনিসটা যেন ফিরে আসে। আমাদের যে কালচারে আমরা বড় হয়েছি, এই কালচার কিন্তু আমাদের ছিল না। গত 15 বছরে যে কালচার আমাদের হয়েছে, পাড়া ক্যাপচার, গুন্ডাগার্দি, মানে পুরো গুন্ডারাজ চলেছে, পুরো গুন্ডারাজ চলেছে। যার হাতে যত পয়সা সে তত ক্ষমতা দেখানো, এবং এই যে হুমকি, এই যে থ্রেট কালচার, এগুলো যেন না হয়, এবং এই পুরনো আমাদের বাংলার গৌরবটা যেন আবার ফিরে আসে, এটা আমার করজোড়ে নিবেদন। দিদি, আপনি কি মনে করেন এই যে নতুন সরকার গঠিত হলো, নতুনভাবে প্রশাসনকে সাজানো হচ্ছে, সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে এই স্বাভাবিক আর নিরপেক্ষতা বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এই নতুন সরকারের, কি বলবেন? যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত নতুন সরকারের, এবং গত 15 বছর ধরে যেসব যোগ্য শিল্পী, যেসব যোগ্য মানুষ ডিপ্রাইভড হয়েছেন, প্রথমে তাদের দেখা উচিত, তাদের কিছু কাজ পাওয়া উচিত। সরকারি হলগুলো সমবন্টন করা উচিত। নিজের রাজ্যে যে শিল্পী, আমি যেমন কাজ পেতাম না, এটা খুব দুঃখের, এটা খুব মানে কষ্টের, যে আমাকে বাইরে গিয়ে কাজ করতে হতো, আমাকে দিল্লি বম্বেতে গিয়ে কাজ করতে হচ্ছে, নাহলে বিদেশে গিয়ে কাজ করতে হচ্ছে, কারণ আমি নিজের রাজ্যে সরকারি কাজ পাচ্ছি না। সেই জিনিসগুলো অনেকাংশেই বন্ধ হওয়া উচিত, এবং সমস্ত শিল্পীর মধ্যে যারা যোগ্য, তাদের মধ্যে কাজগুলো ডিস্ট্রিবিউট করা উচিত। একজন শিল্পী 10টা অনুষ্ঠানে 10টা স্টাফ আর্টিস্টের মতো সব কাজ পাবেন, যেটা তৃণমূল আমলে ছিল, যে বিশেষ একজন আমাদের গায়ক মন্ত্রীর লবির লোক যারা, প্রিয়তমা যারা, তারাই সব কাজ পেতেন। সেই জিনিসটা অচিরে বন্ধ হওয়া উচিত, এবং তাদের লিস্ট করে অন্ততপক্ষে কিছুদিন এই প্রিয়তমা এবং প্রিয়তমদের কিছুদিন কাজ না পাওয়াই ভালো। কারণ কিছু মানুষ 15 বছর ধরে যারা বঞ্চিত হয়েছে, যারা খেতে পায়নি, যে কেউ কেউ সুইসাইড করেছে, কেউ কেউ মারা গেছে। আমি হয়তো আমার বিদেশের কাজ যোগাযোগ না থাকলে আমিও হয়তো সুইসাইড করতাম, কারণ অনেক শিল্পীর ওপরেই তাদের সংসারের দায়ভার থাকে। সুতরাং তারাও বুঝে নিন যে ব্যান হলে বা কাজ না পেলে কেমন লাগে। তবে দিদি, এই যে নতুন সরকার গঠিত হলো, নতুন পালাবদল হলো আর কি বলতে পারি, তো তারাও যদি অদূর ভবিষ্যতে পক্ষপাত দুষ্ট হয়, তাহলে কি তার বিরোধিতা করা উচিত, কি মনে করেন? নতুন সরকার যেহেতু সেন্ট্রাল এবং স্টেট একসাথে, এবং মাথার উপরে শ্রী নরেন্দ্র মোদীজি, শ্রী অমিত শাহজি আছেন, এরা খুব মানে ডাইহার্ড পলিটিশিয়ান, এবং এরা খুব ক্ষুরোধার বুদ্ধির অধিকারী। এবং আমাদেরও যিনি রাজ্যে এলেন, শ্রী শুভেন্দু অধিকারী দাদা, শ্রী শ্রমিক ভট্টাচার্য দাদা, এবং তাঁর চারপাশে যে মন্ত্রিসভা আছে, এদের মধ্যে অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের বুদ্ধি, মেধা, সব কিছু দিয়ে তারা যদি পশ্চিমবঙ্গকে একটা
সুজলা সুফলাং শস্য শ্যামলাং সেই বঙ্গভূমির মতো করতে পারেন, সেই মানে কোয়ালিটি কিন্তু এই পুরো মন্ত্রিসভার আছে। এবং তারা যেহেতু কেন্দ্রের সাহায্যে এবং পরামর্শে চলবে, আমার ধারণা এই জিনিসটা হবে না। কিন্তু কারণ বাংলার মানুষ কিন্তু এখন আর বোকা নয়। তারা আগের যে সরকার ছিল, আমি যখন ছোট ছিলাম যে সরকারকে দেখে এসেছিলাম, তাদের জন্য অনেক দিন অপেক্ষা করেছিল উল্টোনোর জন্যে। এই সরকার কিন্তু উল্টে গেল মাত্র 15 বছরেই। হ্যাঁ, সুতরাং মানুষ বাংলা মানে পশ্চিমবাংলার মানুষের পালসটাই অন্যরকম। এটা কিন্তু ইউপি বিহার নয়। এখানে বুঝতে হলে সেই বুদ্ধি, সেই সহমর্মিতা, সেই সহনশীলতা এবং মানবিকতা দিয়ে এখানকার মানুষকে বুঝতে হবে। এটাই আমার মানে নতুন সরকারের কাছে আবেদন, যে মানুষ যেন খুশিতে থাকে, শান্তিতে থাকে, নিজের পরিবার নিয়ে সুখে থাকে বলবো না, শান্তিতে থাকে। দিদি, এবারে একটু অন্যরকম প্রশ্নে যাই। গর্গবাবু, যিনি এতদিন বাংলা পক্ষের হয়ে অনেক গলা ফাটিয়েছেন, বাংলা ভাষার হয়ে কৃষ্টি সংস্কৃতির জন্য তিনি বহুবার পথে নেমেছেন, বহু কথা বলেছেন, তবে দেখা যাচ্ছে আজকে তিনি গ্রেপ্তার হলেন। আমি একটু মানে একটা কথাই বলছি, এটা হয়তো অনেকে আমাকে অনেক ট্রোল করবেন, তাতে আমার কিছু এসে যায় না। এই গর্গবাবু লোকটি না একটি ফালতু লোক। হ্যাঁ, যেটা আমার সবসময় ওনাকে আমি যখনই স্ক্রিনে দেখেছি আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনটাকে শিফট করে দিয়েছি। কারণ প্রথম কথা, উনি ধান্দা করতেই এই বাংলা পক্ষ করে চিৎকার করতেন। এই যে এত বাংলা পক্ষ করে চিৎকার করা হয় যে কোনো জায়গায়, এই যে মেলা খেলা উৎসবের যে মানে রাজনীতি ছিল আগের সরকারের, সমস্ত জায়গায় হিন্দি আর্টিস্ট বা কিছু ছেলেমেয়েরা বাংলা গান গাইলে হিন্দি গান গাইতে হবে, হিন্দি আর্টিস্ট তাদেরই কিন্তু তাদের বেশি প্রমোট করা হতো। সুতরাং সেখানে আমার বাংলার ছেলেমেয়েরা কটা কাজ পেতো যারা শুধু বাংলা গান করে? এই বাংলা পক্ষ উনি করতেনই সরকারের, যাতে তখন যে সরকার ছিল তাদের নজরে থাকেন এবং সেখান থেকে নিজের ফায়দা উনি নিতে পারেন। এরকম বহু শিল্পী, বহু লোক এরকম তখন গজিয়ে উঠেছিল ব্যাঙের ছাতার মতো। এবং আমি ঈশ্বরকে বলবো এখন যেন সেসব লোকেরা এই ধরনের লোকেরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে না ওঠে। এবং তিনি যা অন্যায় করেছেন তার প্রতি যে যা পাওয়া গেছে সরকারিভাবে আমাদের দেশ এবং রাজ্যের স্বার্থে, তার প্রতি তারা মানে তারা তার বিচার করেছেন বা তাকে তারা জেল করেছেন, সেটা তাদের ব্যাপার। তাকে কেন করেছেন, কেন করেননি, তিনি মহৎ ছিলেন, আমি এই ব্যাপারে যাব না। আমার ব্যক্তিগত লোকটাকে ফালতু লাগে একদম। দিদি, আপনি বেশ কিছু বছর ধরে রাজনীতির সঙ্গেও যুক্ত, তো সেই ক্ষেত্রে একটু রাজনৈতিক প্রশ্নও করা যেতে পারে আমার মনে হয়। এবং প্রথমেই যে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে যিনি এক কথায় যুবরাজ বলে খ্যাত ছিলেন আর কি বাংলার বুকে, বা সেনাপতি বলা হতো, তাকে আখ্যায়িত করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সমস্ত সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং দেখা গেল যে একজন এমপি হিসাবে ন্যূনতম যা নিরাপত্তা তিনি পাওয়ার যোগ্য শুধুমাত্র সেইটুকুই রাখা হবে, বাদবাকি সব কিছু প্রত্যাহার করা হলো। এই বিষয়টাকে কিভাবে দেখতে চান? ঠিকই করা হয়েছে। আর 10 জন এমপি যে সুযোগটা পান সেটাই উনি পাবেন, তার থেকে বাড়তি তো তিনি কিছু নন। বরং বলা যেতে পারে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়াই করে নিজের জায়গাটা এই জায়গায় করেছিলেন। তার প্রতি মানুষের কিন্তু, সাধারণ মানুষের এখনও কিন্তু অনেকের শ্রদ্ধা আছে, যেহেতু আমি সাধারণ মানুষের সাথে কথা বলি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তো সেই শ্রদ্ধা, সেই আবেগ থাকবে না সাধারণ মানুষের? তাকে তো, যেহেতু উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সেই জন্য তিনি প্রিভিলেজড ছিলেন। কিন্তু আজ যদি উনি তার ভাইপো না হয়ে রামশ্যাম যদুমধুর বাড়ির ঘরের ছেলে হতেন, উনি কি এত প্রিভিলেজড হতেন? কারণ সেই শিক্ষা, সেই যোগ্যতা কোনোটাই ওনার ছিল না। সবথেকে বড় কথা, ওনার সেই মানবিকতাও ছিল না বা নেই। সেই জন্যে এই জিনিস হয়েছে, কিছু করার নেই। তুমি মানে ধৃতরাষ্ট্র বা গান্ধারীর মতো আচরণ করবে, হ্যাঁ, এবং সেখানে তুমি ফল পাবে না, সেটা তো হয় না। আর এটা কর্মফল। জানো তো, আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি মনে করি যে যা তুমি করবে এই জীবনেই তার ফল তোমাকে দিয়ে যেতে হবে। আমার মা খুব একটা কথা বলতেন, মানে আগেকার দিনের মানুষ তো, তারা খুব তখন প্রবাদ বলতেন যে পাপে ছাড়ে না বাপেরে। এই যে পাপের পাহাড় জমে গেছিল, পাপের অন্যায়ের পাহাড় জমে গেছিল, আমাদের না দম বন্ধ হয়ে আসতো। আমি কলকাতা ছেড়ে মনে করতাম, ছেলেকে বলতাম তুই বাইরে কাজ নে, আমি তাহলে 5 মাস 6 মাসের জন্য কলকাতা আসবো, চলে যাব। সত্যি বলছি, হাঁপিয়ে উঠেছিলাম কলকাতাতে। দিদি, শেষ প্রশ্ন, আরও একটি রাজনৈতিক প্রশ্ন দিয়েই শেষ করি। সুজিত বসু তিনি গ্রেফতার হলেন এবং তার বিরুদ্ধে একাধিক
অভিযোগ উঠেছে, মানি লন্ডারিং থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের জেরে তিনি আজকে মানে কি বলবো একদম সালাখকে পিছিয়ে আর কি যদি বলতে চাই। তো আপনার কি মনে হয় এটা সবে শুরু হলো? বাংলায় যারা সত্যিকারের দুর্নীতিবাজ সেই সব বড় বড় মাথাদের এবারে যেরকম নরেন্দ্র মোদী বলেছিলেন যে চুন চুনকে হিসাব হোগা, সেই সময় কি এসে গিয়েছে? একেবারেই সেটা, কারণ আমার ব্যক্তিগত মত যে তৃণমূল দলের মানে ১০০-র মধ্যে ৯৯ জনকেই জেলের পিছনে, জেলের গাড়াদের মধ্যে থাকা উচিত। দলটা এমন হয়ে গেছিল। প্রথমেই আমি একটা কথা বলেছি, যেটা হুলিগানসদের দল হয়ে গেছিল। কেউ বাবার হয়তো চুরির টাকায় সিনেমা করছে, নাম করছে, তাদের ব্যবহার, মানুষের প্রতি ব্যবহার, সিনিয়র শিল্পীদের প্রতি ব্যবহার, তারপর মানুষের প্রতি অত্যাচার, ভিখিরির কাছ থেকে পর্যন্ত তোলা তোলা হতো, কাটমানি আর তোলা, কাটমানি আর তোলা। আর এটা তো সত্যি যে যেটা পড়েছি, যে একটা সামান্য রোলের দোকান থেকে এরকম মানে কয়েক হাজার কোটিপতি তো হওয়া তো সম্ভব না। আমরাও তো অনেক কাজ করি, আমি তো দেশে বিদেশে এত কাজ করি, হ্যাঁ, সেটা তো হতে পারিনি। এবং সারাদিনই তো প্রায় বলা যেতে পারে যে মানে একদম মানে গ্রাম মানুষের মানে রিক্সাওয়ালার মতো খাটি। রিক্সাওয়ালা যেমন সারাদিন এ নিয়ে নিয়ে যাচ্ছে, সেরকমভাবে খাটি। হ্যাঁ, কারণ না হলে বলতাম যে সারাদিন, আমি যেমন বাড়িতে হলে সারাদিন তো কুত্তার মতো কাটি। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো তো আমাদের কখনো হয়নি। তোমরাও দেখো, এখানে তোমরাও অনেক খেটে কাজ করো, কিন্তু আমরা তো ওইভাবে মানে কয়েক হাজার কোটিপতি হতে পারিনি। এখন যখন এরকমভাবে টাকা এসেছে, তারা এরকমভাবে, ইভেন তোমার কাউন্সিলরগুলোকে দেখো না, কাউন্সিলরগুলোকে দেখো যে আগে যেমন পায়ের রাবারের টায়ারের চটি পরে ঘুরতো পাড়া দিয়ে, এখন স্করপিও নিয়েও ঘুরছে, গলায় মোটা মোটা গরুর দড়ির মতো সোনার চেন নিয়ে যাচ্ছে। তাদের রোয়াব কি ছিল, কথাবার্তার রোয়াব কি ছিল। আমার গাড়ি পার্কিং করতে গেলে আমাকে এখন গাড়ির, আমি বলে কাট নিবি না, বলে না এখন আর দিতে হচ্ছে না, শান্তিতে আছি দিদি। হুম, সুতরাং এইগুলো তো হবেই। এগুলো আরও ভালোভাবে মানে সেই দোষীদের ভেতরে পুরে দেওয়া উচিত এবং তাদের যেন শাস্তি হয়। দিদি, তাহলে কি আপনি বলতে চান যে কোথাও না কোথাও দল না করলে বা দলের সমর্থন না করলে কাজ নেই, এই বার্তাটা শিল্পীদের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল? না, সেরকম নয়। প্রথম দিকটা কিন্তু সেরকম ছিল না। প্রথম দিকটা মানুষজন এমনি যেত এবং এত মানে নেতা বা মন্ত্রীদের এত কাছের তারা হয়ে গেল। আর কাজ, দেখো কাজ কাজের মতো আসবে। প্রাইভেট অর্গানাইজারও অনেক আছেন এবং যারা মোটামুটি কাজ করছেন, প্রতিষ্ঠিত শিল্পী, তারা দেশে বিদেশে সব জায়গায় কাজ করবেন। কিন্তু ওই যে বললাম, লোভ, আমি মাসে এতগুলো সরকারি প্রোগ্রাম পাবো, আমি বছরে এতগুলো মেলায় কাজ পাবো, প্রত্যেকটাতে শুধু সে তারাই পেত, তার বাইরে আর কোনো শিল্পী ছিল না। গ্রামগঞ্জের শিল্পীরা অনেকেই ভালো কাজ করছেন, নতুন ছেলেমেয়েরা ভালো কাজ করছে, কিন্তু ওই যে একটা লবি সিস্টেম, যে অমুক দাদাকে তেল দিলে, অমুক দাদাকে সময় দিলে আমরা কাজ পাবো, তমুক দাদাকে তেল দিলে অমুক লবির লোক হলে আমরা কাজ পাবো, এই জিনিসটা না খুব বন্ধ হওয়া দরকার। এবং খুব কড়া হাতে, যেহেতু শিল্পী মহলের মধ্যেও অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা পার্টির সাথে সরাসরি সংযুক্ত, এখনকার আমাদের নতুন যে দল হলো, নতুন যে সরকার এলো, সেইখান থেকে খুব কড়া হাতে এটা দমন করা উচিত। এবং তাতে যা সহযোগিতা লাগে, যা সহায়তা লাগে, আমি অবশ্যই করব। দিদি, কোথাও না কোথাও গিয়ে কি সাংস্কৃতিক ক্ষেত্রকে তৃণমূল সরকার বা এই দলটি নিজেদের প্রচার মাধ্যমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে দিয়েছিল? ছোটবেলায় যখন বড় হচ্ছি তখন আইপিটিএর গান শুনে শুনে বড় হয়েছি। হ্যাঁ, আইপিটিএতে কে ছিলেন না, মোটামুটি হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে সবাই ছিলেন এবং তাদের একটা মেধা ছিল, শিক্ষা ছিল, কৃষ্টি ছিল, সর্বোপরি ছিল নিজের দেশকে ভালোবাসা, নিজের রাজ্যকে ভালোবাসা, নিজের বিষয়কে ভালোবাসা। যখন সরকারের পালাবদল হলো, যারা এই দলের মাথা হলেন, তাদের এই বিষয়গুলো বেশিরভাগেরই ছিল না বা নেই। এবং তারপরে যেসব শিল্পীরা, সাহিত্যিকরা দলে ঢুকে কাজ আদায়ের জন্য দলে ঢুকতে শুরু করলেন, এই দলের কর্মী হলেই তারা কাজ পাবেন, এই দলের কর্মী হলেই তিনি বিশাল সাহিত্যিক, বিশাল কবি, জীবনে তাদের একটা লেখাও তুমি পড়তে পারবে না, কোনো দেখোই নি, হঠাৎ করে দেখবে গজিয়ে গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো শিল্পী, সাহিত্যিক, কবি, হ্যাঁ, ফিল্ম স্টার। সুতরাং এই মেধা, এই যুক্তি, এই বুদ্ধি না থাকলে
যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটাই হয়েছে। যেভাবে ওনারা হয়তো ভেবেছিলেন যে এরা দলের মুখপাত্র হয়ে কাজ করবে, এরা দলের মুখপাত্র হয়ে অবশ্যই কাজ করেছে। কিন্তু মানুষ কিন্তু সেই দেখে ভোট দেননি।